সুদ মারানি তুই একবারও রেসপন্ড করিস নাই। তুই কত জমি রেলের জমি বিক্রি করছিস, তুই একবারও বলিস নাই। পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস, তুই একবারও বলিস নাই। রেলওয়ে টাকাবাজিতে খামকে তোর বউরে কতবার বিক্রি করছিস। বিএনপি শেষ, এই বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না, এই বিএনপি নিশ্চিত ব্যর্থ হবে। দর্শক, নতুন ডাইমেনশন বিএনপি শেষ হয়ে যাওয়ার পথে, বিএনপি ধ্বংস হয়ে যাওয়ার পথে। দর্শক, আমরা খুব একটা ভালো নাই, খুব ভালো অবস্থায় নাই এই মুহূর্তে হৃদয়ের ভিতরে কন্দন আমাদের জেগে উঠেছে। প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে এখন খুব খারাপ অবস্থায় আছি। আপনারাও আছেন, আমরাও আছি। পৃথিবীর শুধু মুসলমানরা নয়, অনেক অমুসলিমরাও খুব খারাপ অবস্থায় আছে। সবচেয়ে বেশি ঝামেলা করেছেন মোদী। আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলতে নিজেই প্রমাণ, অনুমান না। তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না, ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে। মোদীর আরো সমস্যা আছে। বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পর ইন্ডিয়া পাওয়া যায়, সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পর ইন্ডিয়ার জেলে পাওয়া যায়। মোদীকে এটার জবাব দিতে হবে তো, ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটা জবাব দিতে হবে তো। দেশে কিছু মানুষ অন্তত তৈরি হয়েছে যারা কোনো মহৎ কিছুকে আর সুন্দর রাখবে না, নষ্ট করে ফেলবে, না বুঝে অথবা কাউকে দিয়ে মোটিভেটেড হয়ে বের আসেনি। আমি গতকাল বাংলাদেশে প্যালেস্টাইনিদের সমর্থনে যেসব বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, সেখান থেকে যে বহু সংখ্যাটা এক দুইও না, একটা হওয়া উচিত হয়নি, কিন্তু বেশ কিছু হয়েছে, সেটার কথা বলছি। আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে একে আওয়ামী লীগ বসে আছে বিভিন্ন জায়গায় মিছিলের মধ্যে শয়তানি করার জন্য। অন্য জায়গায় আমাদের যেই ধরনের আন্দোলন করতে হয়, সেই আন্দোলনের যে শিক্ষাটা নামানোর সময় যে শিক্ষা দেওয়া উচিত, যে কে কি করবে কে কি করতে পারবে না, সেটাকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা না দেওয়ার পরে যখন কোনো কিছু হয় তখন সেটা নিয়ন্ত্রণে থাকে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আজকের যে ঘটনাগুলো ঘটেছে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো কঠিনভাবে, এই ধরনের যেই হোক, এমনকি মতের ভিন্ন কোনো মানুষেরও জায়গাটা যদি থাকে সেটাকে সরকারিভাবে সরকারের পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করে সরকার প্রয়োজনে সিলগালা করবে। যে দুটি ভুলে পথ হারাতে পারে বাংলাদেশ, কি দুটি ভুল সেখানে আমি উল্লেখ করেছিলাম যে দুটি ঘটনা, মুক্তিযুদ্ধ পরবর্তী ৭১ এবং ২৪-এর গণঅভ্যুত্থান। একটি মুক্তিযুদ্ধ, আরেকটি হচ্ছে গণঅভ্যুত্থান। জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে যদি চাইতাম, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম, বলি আর চলেন কি করতে, কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি না। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজে উপযুক্ত না, আপনারা অন্য লোক খুঁজেন। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ইতিহাসে এই প্রথম মুখোমুখি ডক্টর ইউনূস ও তারেক রহমান। ভিডিও ভাইরাল। তারেক রহমানের সাথে মুখোমুখি বসে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একই বার্তা দিলেন ডক্টর ইউনূস। এদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসকে ধুয়ে দিয়ে কড়া বার্তা দিলেন সাংবাদিক জ্যাকব মিল্টন। অপরদিকে বুঝে ওঠার আগে দ্রুত বিএনপি শেষ হয়ে যাচ্ছে। শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে বিএনপি একই করলো। দর্শক, দেশের চলমান উত্তাল রাজনীতির সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে যদি চাইতাম, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম, বলি আর চলেন কি করতে, কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি না। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজে উপযুক্ত না, আপনারা অন্য লোক খুঁজেন। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করবো না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছেড়ে। আমি বছর নিয়ে প্রশ্নই ওঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা। আমি বলছি না, করবো না।
এরপরে তো কয় বছর কয় কাণ্ড, আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কি ব্যাপারটা, আমি যেটা জানি সেটা করি। আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন-এ, সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো, যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়, যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না? তুমি ভাবখানে এমন করছো যে আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকে যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলে ওনার রাগ উঠে যায়। আমাকে সুৎখর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলোই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা থেকে আপনি একটু কিছু বলবেন, যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো, এটা বলো, এটা হাস্যকর একটা কথা, মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটা আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার গলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না, বললে তো নিশ্চয়ই আপনার সাথে না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে, বা আপনি মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে। আচ্ছা, গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন, সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা, সেই বিধি কি আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল? তো সেই পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন। পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক, চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো। আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই। গ্রামীণ টেলিকম থেকে সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি, যেমন এটা দরকার নাই। এইটুকু পরিবর্তন হয়েছে। এটা ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে। এতে তার ইচ্ছা বা তার কর্তব্য, তার করণীয় যে অবজেক্টিভস আছে, কোথাও পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় 37% লভ্যাংশ পায়, যে এবং যদি পায় 34% লভ্যাংশ পায়, সেই 34% লভ্যাংশের যে টাকাটা, সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয়? সেই সামাজিক ব্যবসায়, যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস, সেটির কাঠামোটা আসলে কি, বা সেটি কিভাবে আপনি করেন? সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা, যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি। সেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, ব্যক্তিগত মুনাফা করা, এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটি হলো ইকোনমিক্স এর নিয়ম, যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস, যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে। এই মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে, যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন, এটাই নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা, যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা, মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা, মুনাফা বিহীন ভাবে, কোনো মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে
শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করা, এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করে দিই, আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে। তো খালেদ মহিউদ্দিন এই বিষয় নিয়ে কথা বললো। আমি খালেদ মহিউদ্দিনকে অন্য একটা বিষয়ে গালিগালাজ করেছি, কিন্তু যেই বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করি। আমি তো বাংলাদেশের দালাল, আপনাদের মনে আছে তো? আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি। আমি বাংলাদেশের দালালি করি রে ভাই। তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস, আপনাদের হাসিনার পতনে, স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই, আপনারা তো তাদের সহকর্মী ছিলেন, আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য, তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না? খালেদ মহিউদ্দিন এই কথা বলল। পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বলল। আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি। যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই। তখন সে প্রেস কনফারেন্সে এই কথা, এক ভদ্রলোক যিনি, আমি নাম নিচ্ছি না, তবে আপনি বুঝে নিন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না কুচু খেতে শুকুর পড়েছে, আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে একজন ওখানে, কি বলে এটা একটা নাম, ওটা হলো কি বলে রেখে একটা, না 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 একটা একটা জারজ মিল্টন আছে, জারজ মিল্টন, আমি সরি কথা বলে দিলাম, আমার এই অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওর ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। আমি সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আগে, আজকে বলি, এখন বললাম যে এখনো যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশি থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। মির্জা আব্বাস, প্রথম আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি। আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে, তরতাজা করেছে, দেখতে সুন্দর হয়েছে। খালেদ মহিউদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর। খালেদ মহিউদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল, ম্যাজিস্ট্রেটের চাকরি, তো দেখতে তখন থেকেই ভালো ছিল। ওর পিছনে মেয়েরা এমনি লেগে থাকতো, ওর চেহারা সুন্দরের দরকার ছিল না। এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে, সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে, কথাবার্তা সে ভালো বলে, সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে, ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে, তাকে প্রডিউস করেছে, তার টাকা খেয়েছে। এখন সালমান রহমান কোথাকার কোন আলা হযরত? সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর, ব্যাংক ডাকাত, দর্শক, খানকির পোলা, শুয়োরের বাচ্চা। এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা নেয় থাকে, ওই টাকা খাওয়া তো ভালো, ওটা তো হালাল। কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে। খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে? কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চাঁদাবাজি করে, জমি দখল করে,
সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা কামাইয়া তো শরীর মোটা করে ডাইরেক্ট শুয়ারের বাচ্চা, তাই হারামজাদার বাচ্চা। খালেদ মহিউদ্দিন কি তোর মতো গাবুর হয়েছে, তোর মতো ইতর হয়েছে, শুয়ারের বাচ্চা? বিএনপি শেষ, এই বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না, এই বিএনপি নিশ্চিত ব্যর্থ হবে। দর্শক, নতুন ডাইমেনশন বিএনপি শেষ হয়ে যাওয়ার পথে, বিএনপি ধ্বংস হয়ে যাওয়ার পথে। শেখ আহমদুল্লাহ ভালো না, শেখ আহমদুল্লাহ জামাতের রিজার্ভ ফোর্স, মিজানুর রহমান আজহারি জামাতের দালাল, পিনাকি ভট্টাচার্য জামাতের দালাল, সাংবাদিক ইলিয়াস জামাতের দালাল, সাংবাদিক মাহমুদুর রহমান জামাতের দালাল, হাসনাত আবদুল্লাহরা এরা সবাই জামাতের দালাল, এরা চেতনায় রাজাকার। মাহমুদুল্লাহ রিয়াদ জামাতের দালাল, কেউ ভালো না। আসিফ মাহমুদ উৎস জামাতের দালাল, সবাই জামাতের দালাল, সবাই বিএনপির বিরুদ্ধে। এর মানে বিএনপি সবাইকে প্রতিপক্ষ বানিয়েছে। এর অর্থ বিএনপি জাতিকে প্রতিপক্ষ বানিয়েছে। বিএনপির পক্ষে কথা বলার মতো একজন ক্রেডিবল লোককে আপনি দেখান, বিএনপির পক্ষে কথা বলার মতো লোক পাবেন এখন বাটপার শাহেদকে, শাহেদ নামের এক বাটপারকে, যিনি ওপেনলি গুজব প্রচার করেন, ওপেনলি মিথ্যা তথ্য প্রচার করেন, একদম এ টু জেড মিথ্যা তথ্য প্রচার, তার কোনো সামান্য ক্রেডিবিলিটি নাই। এখন কোন ক্রেডিবল লোক বিএনপির পক্ষে একটা শব্দ উচ্চারণ করার মতো নেই। বিএনপি এটা ঐতিহাসিক ভুল করেছে। আমি জানি না যে এটা বিএনপির মধ্যে কোনো অনুপ্রবেশকারী বিএনপিকে এভাবে ডুবাচ্ছে কিনা। শেখ আহমদুল্লাহ আজহারি, পিনাকি, ইলিয়াস সবাইকে এভাবে প্রতিপক্ষ বানিয়ে বিএনপিকে একদম শেষ করে দেওয়ার কোনো মিশনে কোনো গোয়েন্দা সংস্থার লোকজন নেমেছে কিনা কে জানে। আর বিএনপি হাইকমান্ড দেখে এটা চুপচাপ দেখছে। তো দর্শক, এর আগেও আপনারা দেখেছেন যে আজহারি, ইলিয়াস, পিনাকি এদেরকে কি গালাগালি করে। বিএনপি হারুন পাপিয়া দম্পতি, মুফাসসিরে কোরআন, তারা তো আজহারির বিরুদ্ধে সবসময় লেগে থাকে, আমির হামজার বিরুদ্ধে লেগে থাকে, নানান ফতোয়া দেয়। পিনাকির বিরুদ্ধে তো এখন এই যদিও পিনাকির বিরুদ্ধে লাগতে গিয়ে পিনাকির সাথে আর কেউ পারেন না, আর আজহারিরা তো নিরীহ। পিনাকির বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার প্রায় ধ্বংসের দিকে শেষ হয়ে যাবে আমরা বিশ্বাস করি। তো দর্শক, এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবার আগে বাংলাদেশ, আপনি জানেন যে এটা বিএনপির একটা উইং। এখন এই পেজ থেকে কি লেখা হয়েছে দেখেন। বিএনপি পূর্ব ঘোষিত কনসার্ট ছিল মানিক মিয়া অ্যাভিনিউতে 11 তারিখ, কিন্তু শুক্রবার নামাজ শেষে বিভিন্ন গ্রুপের মিছিলের সম্ভাবনায় ফিলিস্তিন ইস্যুতে তার একটি পরিবর্তন করা হয়, মানে 12 তারিখ শনিবার করা হয়। তারপরেই জামাতের রিজার্ভ ফোর্স আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারিকে দিয়ে ঘোষণা দেয় তারা 12 তারিখ শাহবাগ টু একদম মানিক মিয়া অ্যাভিনিউতে মার্চ করবে। তাহলে শাহ আহমদুল্লাহ হচ্ছে জামাতের রিজার্ভ ফোর্স, আজহারি রিজার্ভ ফোর্স। এখন এই যে 12 তারিখ যে মিছিল, এখানে তো হাসনাত আবদুল্লাহ আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মানে যারা দাড়ি রাখবেন, যারা ইমান ইসলাম এগুলোর কথা বলবেন, তারা সবাই জামাতের রিজার্ভ ফোর্স। আর যারা উদিচির পক্ষে বলবেন তারা হচ্ছে বিএনপি রিজার্ভ ফোর্স, নাকি? যারা ভারতের পক্ষে বলবেন তারা হচ্ছে, যারা 71-এর পূজা করবেন তারা হচ্ছে বিএনপি রিজার্ভ ফোর্স। তো দর্শক, আপনি চিন্তা করেন শেখ আহমদুল্লাহর যে প্রভাব সমাজে, তার যে গ্রহণযোগ্যতা, আসিফ মাহমুদ উৎস, মিজানুর রহমান আজহারি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এদের যে গ্রহণযোগ্যতা, এদের সবাইকে এখন জামাতের রিজার্ভ ফোর্স বানিয়ে আক্রমণ করছে বিএনপি। তাহলে আপনি চিন্তা করেন এই বিএনপি কি থাকে? এই বিএনপির পক্ষে কথা বলার মতো কেউ নেই, ন্যারেটিভ নির্মাণ করার মতো কেউ নেই। আগামীর রাজনীতি হবে সোশ্যাল মিডিয়া ভিত্তিক রাজনীতি। ইউটিউবাররা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই রাজনীতির বা নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন। ভারতে যেরকম ধ্রুব রাঠি করেছিল, কারণ এবার নির্বাচনে পোস্টার লাগাতে পারবেন না, নিজস্ব জনসভাও করতে পারবেন না, পোস্টার নিষিদ্ধ হবে। তাহলে আপনি প্রচার প্রচারণা চালাতে হবে। এখন এই বট কিনে আপনি আর কি করবেন? এই যে বিএনপির পেজ এখন বট রিয়াক্ট কিনে, ভিয়েতনামের আইডি, এদের মাধ্যমে সিস্টেমে যন্ত্র দিয়ে লাভ রিয়াক্ট দেওয়ায়, এটার মাধ্যমে কিচ্ছু করতে পারবেন না। আপনি আহমদুল্লাহদেরকে এভাবে প্রতিপক্ষ বানিয়ে, হেফাজতকে ক্যাশ করতে গিয়ে আওয়ামী স্টাইলে ধরা পড়েছে, হেফাজত মোটামুটি সমালোচনার শিকার হয়ে এখন বিএনপির ফাঁদ থেকে বের হয়ে এসেছে। বিএনপি যে ধ্বংস হবে এটা বুঝতে আমার মনে হয় না যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া দরকার। আপনি চোখ কান খোলা রাখলেই দেখতে পারেন যে যেই আহমদুল্লাহর মতো অতি জনপ্রিয় লোককে আওয়ামী লীগ সাহস করেনি প্রতিপক্ষ বানিয়ে আঘাত করতে, যদিও 5 আগস্টে আমাদের বিজয় না হলে শেখ আহমদুল্লাহকে ধরতো পুলিশ, সে আহমদুল্লাহকে জামাতের রিজার্ভ ফোর্স বানিয়ে দিল বিএনপি। অথচ শেখ আহমদুল্লাহ কোনো রাজনৈতিক দল করেন না, এবং শেখ আহমদুল্লাহর চিন্তা দর্শনের সাথে জামাত ইসলামের খুব সামান্য মিল আছে। হয়তো পলিটিক্যালি জামাতকে নীরবে সমর্থন করতে পারেন, কিন্তু তিনি জামাত করেন না, কোনো রাজনৈতিক দল শেখ আহমদুল্লাহ করেন না কিংবা করবেন না।
হয়তো ভোট দিবেন সর্বোচ্চ মনে মনে, কিন্তু কোনো দল করবেন, এটা তার মানহাজ, এটাই তার অ্যাক্টিভিজমের মূল দর্শন। এটা পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে, কিন্তু আহমদুল্লাহ ইজ নন পলিটিক্যাল। আপনি তাকে জামাতের রিজার্ভ ফোর্স বানাচ্ছেন, এতে তো জামাতের লাভ। হ্যাঁ, বিএনপি যে আকাম শুরু করেছে তার পক্ষে কাউকে পাবেন না, আর জামাত যে ভালো কাজ করেছে তার পক্ষে যারা জামাত না তারাও থাকবে। এদিকে তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবু জব্বার হত্যা চেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ সুজন মিয়া এ আসামির 10 দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে গতকাল সোমবার রাত 11টার দিকে ঢাকার উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, গত বছরের জুলাই মাস থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। ভুক্তভোগী ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে অংশ নেন। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করা ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যে এজাহার নামীয় আসামিরা পরিকল্পিতভাবে কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনার অনুভূতিতে আঘাত করে, শান্তিপূর্ণ আন্দোলনকে উস্কে দিয়ে সারা দেশে সহিংস আন্দোলনের পরিস্থিতি সৃষ্টি করে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বৈরাচার সরকারের পতনের এক দফা দাবিতে উত্তরার বিভিন্ন সড়ক সহ ঘটনাস্থল উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের পশ্চিম পাশে রাস্তার উপর শান্তিপূর্ণভাবে অবস্থান করে। গত 5 আগস্ট দুপুর 12টার দিকে উল্লেখিত এজাহার নামী আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে দাঙ্গা সংগঠিত করে ছাত্র জনতার উপর আতর্কিতভাবে গুলি চালান। আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন ভুক্তভোগী। ওই সময় ভুক্তভোগী রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত 27 মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের নাম উল্লেখ করে এবং 100 থেকে 150 জনকে অজ্ঞাত মামলাটি দায়ের করেন। মামলায় এজাহার নামীয় 30 নম্বর আসামি তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71 মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ।